কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 5-এর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়ার যে স্কুলটা আছে প্রশ্নবিচিত্রার 8 নম্বর স্কুলটা, ওইটা সম্পূর্ণ সমাধান করে দেখাবো। তো তোমরা ধৈর্য সহকারে দেখো। প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে ৭৮৩৯ এখানে শতকের ঘরের স্থানীয় মান কত? একক দশক শতক, এটা হলো শতক, শতকের ঘরের স্থানীয় মান, তাহলে স্থানীয় মান কত? একক দশক শতক মানে 8 দিয়ে 100 গুণ 800। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান কার সাথে প্রস্থকে ভাগ করলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাবো? ধরো একটা আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্র যদি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি তাহলে পাই ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমি এটাকে ডিটেলস করে দেখাচ্ছি, দেখো। তাহলে এইটার উত্তর হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে গুণ করি, ভাগ করি, তাহলে দৈর্ঘ্য বেরোবে। কেন বেরোবে? দেখো, দৈর্ঘ্য সমান সমান ড্যাশ ভাগ প্রস্থ আছে। তাহলে দেখো, সমান সমানের এই পাশে ভাগাকারে আছে, যদি আমি ভাগাকার চিহ্নটাকে এই পাশে নিয়ে আসি তাহলে গুণ হয়ে আসে, তাহলে দৈর্ঘ্য এটা ভাগটা হয়ে যাবে গুণ দিয়ে এই প্রস্থ হয়ে যাবে সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল সেটা জানি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, সেই হিসাবে দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের সাথে যদি প্রস্থ ভাগ করি তবেই আমার ক্ষেত্রফল বেরোবে, বা মানে ক্ষেত্রফলের সাথে যদি প্রস্থ ভাগ করি তবে আমার দৈর্ঘ্য বেরোবে। দেখো, এখান থেকে তুমি প্রস্থটাকে নিয়ে গিয়ে ক্ষেত্রফলের সাথে ভাগ করে দাও, তাহলে দেখো দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা 1 নম্বরের অঙ্ক, তার জন্য এই ডিটেলসটা জানা দরকার। ডিটেলসটা জেনে রাখো, আর পরীক্ষার হলে তোমরা শুধু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ইন্টু ভাগ প্রস্থ করে দেবা। গ নম্বরটা দেখো, পরবর্তী কোশ্চেন। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? এ ধরো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে হলো সেই কোণটা 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণ। সমকোণের বিপরীত বাহু মানে বিপরীত বাহু, এটা বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু সবসময় হয় মানে সমকোণের উল্টো দিকে যে বাহুটা হয় সেটাকে সমকোণী ত্রিভুজের সব থেকে বৃহত্তম বাহু হয়, আর এটাকে বলে অতিভুজ। বেলনের তল সংখ্যা কটা? বেলন বলতে হলো ধরো এই যে গোল যেগুলো, বেলনের তল সংখ্যা হলো একটা, বক্রতল। বেলনের একটাই তল, সেটা হলো, তাহলে বেলনের তল সংখ্যা কি? একটাই, বক্রতল। আর ঘনবস্তুর কটা মাত্রা আছে? দেখো, নম্বরের অঙ্কটা, ঘনবস্তু যে কোনো ঘনবস্তু, ধরো এই একটা ঘনবস্তু, একটা ইট বা লুডুর ছক্কা, এই ঘনবস্তুর দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, মানে চওড়া এবং লম্বা এবং তার সাথে উচ্চতাও আছে। তাহলে ঘনবস্তুর যে কোনো ঘনবস্তুর মাত্রা হলো 3টি। যেমন ধরো ফুটবল একটা জায়গা দখল করে আছে এবং তার সাথে একটা উচ্চতা আছে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে এবং তার সাথে একটা উচ্চতা আছে। তাহলে ঘনবস্তুর মাত্রা কত? তোমার 3টে। ইটের প্রান্তরেখার সংখ্যা কত? পরেরগুলো দেখো, 2-এর ক, একটা ইট আঁকো। প্রান্তরেখা মানে এই যে শেষ রেখা যেগুলো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে এইদিকে 4টে, এদিকে 4টে, 8টা, এই একটা, এই একটা, 9টা, 10টা, এই একটা, এই একটা, 12টা। তাহলে ইটের প্রান্তরেখা কত? 12টি। পঞ্চভুজাকৃতি পিরামিড বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা। দেখো, পঞ্চভুজাকৃতির পিরামিড, পঞ্চভুজ আঁকো, একটা, দুটো, 3টে, 4টে, 5টা। পঞ্চভুজাকৃতির পিরামিড হলো এখানেগুলো সবগুলো দিয়ে যদি একটা পিরামিড আঁকো, তাহলে তার ভূমি হবে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আর নিচের একটা 6টা। তোমার যেই কটা তোমার তল সংখ্যা থাকবে তার থেকে মানে ভূমি থাকবে তার থেকে একটা বেশি হয়, তাহলে পঞ্চভুজাকৃতির তল সংখ্যা হবে 6টি। হলো গতিবেগ স্থির থাকলে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সময়, গতিবেগ যদি স্থির থাকে, ধরো কোনো বস্তু আছে, কোনো গাড়ির যদি গতিবেগটা গতিবেগ স্থির থাকলে দূরত্ব বাড়ার সাথে সাথে যত দূরত্ব বাড়বে তত সময় বেশি লাগবে। তাহলে গতিবেগটা যদি তোমার যত বেশি থাকবে তাহলে দূরত্ব যত বাড়বে, দূরত্ব বাড়ার সাথে সাথে কি হবে? সময়টাও বেশি লাগবে। তুমি একই স্পিডে গাড়ি চালাচ্ছ, তুমি যত দূর যাবে, যত বেশি দূর যাবে তত বেশি সময় লাগবে, তাহলে সময়ও বাড়বে। 7 থেকে 27 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কত?
সাত থেকে মানে ধরো তোমার 7 থেকে বলেছে, তোমার 7ও ধরতে হবে, 7 একটা মৌলিক সংখ্যা। তারপরে আছে 8, 9, 10, 11 একটা মৌলিক সংখ্যা। তারপরে আছে 12, 13, 13 একটা মৌলিক সংখ্যা। 14, 15, 16, 17, 17 একটা মৌলিক সংখ্যা। তারপরে 18, 19, 19 একটা মৌলিক সংখ্যা। দিয়ে 20, 21, 22, 23 একটা মৌলিক সংখ্যা। দিয়ে 24, 25, 26, 27 আর নেই। তাহলে এখানে দেখো এই যোগটা করব কিভাবে। যোগটা করতে গেলে 7 আর 23, 7 আর 23 হলো 30, এখানে 30 হলো, এই 7 আর এই 3 10, তাহলে এখানে 10, 10, 20 আর 10, 30, এখানে 30 হলো, এখানে 30 হলো, 17 আর 13 30, আর হলো 19 আর 10, দেখো 9 আর 1 10, আর 1 আর 1 2 আর 1 3, তাহলে 19 আর 11 হলো 30, তাহলে কত হলো টোটালে 30, 30, 30, 3 3 90। যোগফল, আচ্ছা আমার এখানে যোগফল বলেনি, আমার এখানে বলেছে 27 থেকে 7 থেকে 27 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে কটা হবে 6টি মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে একটি ত্রিভুজের একটি কোণ 115 ডিগ্রি হলে সেই ত্রিভুজকে বলবে, যেই দেখো, আচ্ছা আমরা আগে এইটাতে বলে নিই মৌলিক সংখ্যা। তোমরা জানো মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাকে আর ভাঙা যায় না। যেমন ধরো 7কে আর ভাঙা যাবে? যেমন ধরো তুমি 6 লিখলা, 6কে কি করে ভাঙলা? 2 গুণ 3 দিয়ে ভাঙলে। কিন্তু 7কে কি ভাঙতে পারবে? এরকমভাবে যেই সংখ্যাগুলোকে ভাঙা যায় না সেইগুলো হলো মৌলিক সংখ্যা। ওকে, এটা ক্লিয়ার? এবার দেখো একটি ত্রিভুজের একটি কোণ 115, ধরো একটা ত্রিভুজ আছে এরকম, এইটা 115 ডিগ্রি, এখানে দেখো 90 ডিগ্রির থেকে বেশি 115 ডিগ্রি, সেই ত্রিভুজকে কি বলবো? সেই ত্রিভুজকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে 115 ডিগ্রি মানে 90 ডিগ্রির বেশি হলে সেই কোণগুলোকে বলবো স্থূলকোণী, যেটা 90 ডিগ্রির কম সেটাকে বলবো সূক্ষ্মকোণী, এবং যেটা নিজে 90 ডিগ্রি সেটাকে বলবো সমকোণী, আর যেটা 180 ডিগ্রির থেকে বেশি সেটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, এই হলো টোটাল কোণের কনসেপ্ট। নেক্সট অঙ্কগুলোকে তোমরা দেখো। বিজাতীয় শব্দ বা সংখ্যা খুঁজে বের করতে বলেছে। একক, দশক, একক, ভাজক, এখানে দিয়েছে ধরো একক, ভাজক, আর হলো শতক, আর হলো দশক। এর মধ্যে আলাদা কোনটা দেখো? একক, দশক, শতক সব তো একই সংখ্যা, ভাজকটা এর মধ্যে আলাদা। লব, হর, রেখাংশ, ভগ্নাংশ। দেখো এর মধ্যে হলো লব, হর, ঠিক আছে, লব, হর এগুলো সব ভগ্নাংশেরই অংশ। তাহলে রেখাংশটা কি? রেখাংশটা হলো রেখার মধ্যে কোনো একটা দাগ রেখা, তার মধ্যে থেকে যদি কোনো অংশকে কেটে নিই সেগুলোকে বলে রেখাংশ। তাহলে এখানে আলাদা কে? এখানে আলাদা হলো রেখাংশ। বোঝা গেল? উচ্চতা, বর্গক্ষেত্র, ক্ষেত্রফল, আর হলো বাহু। এখানে দেখো উচ্চতা, ক্ষেত্রফল। একটা বর্গক্ষেত্র হলো একটা চিত্র যেটা 4টে সীমাবদ্ধ। এবার একটা উচ্চতা মানে কি? কোন একটা ইসের হাইট। ক্ষেত্রফল মানে বাহু, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বাহু মানে হলো তো একটা রেখা। তাহলে এখানে আলাদা হবে ক্ষেত্রফল। এখানে 2 গুণ 3, আবার 3 গুণ 2 একই জিনিস, আবার 6 ভাগ 1, 12 ভাগ 3, তাহলে এটা হবে 3, 6, 3 দুগুণে 6, এটাও 3 দুগুণে 6, 6কে 1 দিয়ে ভাগ করলে 6 হবে, এবং 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে। তার মানে আলাদা কোনটা? এইটা আলাদা। এখানে আছে নম্বরে 9 এর 12, 3 এর 4, 15 এর 16, 21 এর 28। এইটা যদি আমি কাটি, 3 7 দিয়ে কাটলাম, তাহলে 3 7 21, 4 7 28, 3 এর 4 হলো। আর হলো যদি এইটাকে কাটি আমি 3 দিয়ে, 3 3 9, 3 4 12, কিন্তু এইটা পরস্পর মৌলিক, এরা কিন্তু কাটাকাটি যায় না, তাহলে এইটা আলাদা। 15 বাই 16 এটা আলাদা। পরে দেখো 4 নম্বরের অঙ্কগুলো। 4 নম্বরে যে কোনো 5টি অঙ্ক করতে বলেছে। 4 এর ক,
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগান তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে হবে 120 বর্গ মিটার। এর দৈর্ঘ্য 20 হলে বাগানটির প্রস্থ কত? তাহলে দেখো ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে, তাহলে আমার যদি দৈর্ঘ্য 20 দিয়েই থাকে তাহলে প্রস্থ কত? প্রস্থ হলো দুটো 20-র সাথে কত গুণ করলে 120 হবে, তাহলে 120-র সাথে 20-কে ভাগ করলে যেটা হবে সেটাই তো প্রস্থ হবে। তাহলে কি লিখবো? আয়তাকার বাগানের প্রস্থ, বাগানের প্রস্থ হবে যে ক্ষেত্রফল সমান সমান কি? ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 120 বলে দিয়েছে। এবার দৈর্ঘ্যর মানটা 20 দিয়েছে, প্রস্থ আমি জানি না, বের করতে বলেছে, আর সমান সমান 120। প্রথম অঙ্কটা যখন করেছিলাম মনে আছে? প্রথম অঙ্কটা এই যে এখানে বলেছিলাম দৈর্ঘ্য সমান সমান কী হবে? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এইটাও সেম, পুরো সেম। দেখো এখানে শুধু দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, প্রস্থটা বের করতে হবে। তার মানে কি প্রস্থ যদি এই পাশে আনি, ধরো এই প্রস্থটাকে এই পাশে আছে, তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এখানে জাস্ট দৈর্ঘ্যটাকে নিয়ে আসলেই হয়ে যাবে, তাই না? সেমভাবে এখানে দেখো, তাহলে এখানে 20 ভাগ গুণ প্রস্থ, তাহলে এখানে 20টা প্রস্থের সাথে গুণ সম্পর্কে রয়েছে, তাহলে প্রস্থ লিখে আমি এই 120 এই ভাগ 20টাকে ভাগ দিয়ে নিয়ে আসবো নিচে, 0 0 কাটবে, দিয়ে হবে হলো তোমার 20, তো আচ্ছা 10 6 দুগুণে 12, তাহলে প্রস্থ হবে 6 মিটার। তাহলে বাগানটির প্রস্থ হবে কত? বাগানের প্রস্থ 6 মিটার। হলো ক্লিয়ার? খ নাম্বারের অঙ্কটা দেখো। খ নাম্বারে বলেছে 12 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 30 জন লোক ওই কাজটি কত দিনে করবে? লোক সংখ্যা বাড়লে, ধরো একটা কাজ তুমি যত লোক বাড়াবে তত তোমার দিন কমবে, আবার দিন যত বেশি লাগবে, লোক তো মানে কম থাকলে আমার দিন বেশি লাগবে, তার মানে এটা আমার লোকের সাথে কাজের সম্পর্ক, দিনের সম্পর্ক ব্যস্ত। তাহলে আমরা লিখতে পারি লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, অতএব ব্যস্ত সম্পর্ক। গণিতের ভাষায় সমস্যাটি কি আছে? প্রথমে দিন আর লোক আর দিন। লোক কত? 12 জন লোক, দিন হলো 15 দিন, 30 জন লোক দিন। তাহলে 12 জন লোক যদি 15 দিনে করে, তাহলে একজন লোক কত দিনে করবে? একজন লোক করে 12 গুণ 15, আর 30 জন লোক করে 12 গুণ 15 ভাগ 30, যে 15 দুগুণে 30, 6 দেখা যাচ্ছে কি 6 দিনে। হয়ে গেল অঙ্কটা, একদম সোজা ছিল অঙ্কটা। পরের অঙ্কটাকে দেখো তোমরা, একদম একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করো। স্থূলকোণ বারবার বলেছি, একটা স্থূলকোণী ত্রিভুজ মানে কি? যেই কোণটা 90 ডিগ্রির বেশি হবে এমন একটা ত্রিভুজ নেবে, এখানে কম্পাসটাকে চাঁদাটাকে বসাবে, চাঁদা বসিয়ে এখানে মানে 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম একটা দাগ দেবে, মানে কোণ আঁকবে, দিয়ে এই রেখার সাথে এই রেখা মিক্স করে দেবে, দেখবা যেটা হবে সেটাই হবে তোমার স্থূলকোণী ত্রিভুজ। নাম দিয়ে দেবা স্থূলকোণী ত্রিভুজ। এবার লিখবা যে এ বি সি, কোণ এ বি সি মানে ত্রিভুজ এ বি সি হলো স্থূলকোণী ত্রিভুজ। কারণ দিয়ে লিখবা কোণ এ বি সি, এই যে এ বি সি বলতে যে মাঝখানে যেটা থাকে না সেটাকে কোণ বোঝায়। তাহলে বি কোণে যে এখানে কোণটাকে লিখেছো এ বি সি, তোমরা যত ডিগ্রি আঁকবে 90 ডিগ্রি থেকে বেশি সেটা এখানে লিখে দেবে, ঠিক আছে? হয়ে যাবে তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? বাহুভেদে ত্রিভুজ, ধরো একটা বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, আমি নাম্বার দিই নাম্বার। বাহুভেদে 3
প্রকার ত্রিভুজ, বাহুভেদে 3 প্রকার ত্রিভুজ কি কি? একটা হলো সমবাহু ত্রিভুজ, মানে 3টে বাহুই সমান। আরেকটা হবে সমদ্বিবাহু সমান, মানে 2টো বাহু সমান আরেকটা অসমান। আরেকটা হবে যেটা 3টে বাহুই মানে অসমান, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার কি কি? সমবাহু, বিষমবাহু, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজ। আর নিচের যে ছকটা আছে দেখো প্রথম শ্রেণীতে, তাহলে এটা তোমরা করবে প্রথমে। এটা আমি করে বলতে এখানে আমি করে দিচ্ছি। প্রথম শ্রেণীতে এবার প্রতিটা মানুষের যে চিহ্নটা দেওয়া আছে ওইটা সমান সমান 10 জন করে ছাত্র। তাহলে প্রথম শ্রেণীতে আছে 1টা 2টো 3টে 4টে 5টা মানে 50 জন, এরকম করে গুনবে, তোমরা হিসাব করবে। এবার দেখো প্রশ্নগুলোতে চলে যাও। চয়ের যে প্রশ্নগুলো আছে, নাম্বারের প্রশ্ন, নাম্বারে আছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিত সব থেকে বেশি পাশ করেছে? তাহলে গণিতে সব থেকে বেশি পাশ করেছে প্রথম শ্রেণী 50 জন, হয়ে গেল। 5টা মানুষ আছে, মানে একটা মানুষ সমান সমান 10 হলে 5টা মানুষ আছে, তাহলে 5 গুণ 10 সমান সমান 50 জন। কোন শ্রেণীতে? প্রথম শ্রেণীতে লিখে নেবা। নাম্বারে আছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় সব থেকে কম পাশ করেছে? বার্ষিক পরীক্ষায় সব থেকে কম পাশ করেছে, দেখো এখানে সব থেকে কম আছে কোনটাতে, কোন আচ্ছা কোন তার মানে 2টো শ্রেণীতে দেখো 3টে করে আছে, তাহলে কোনটা 3টে মানে কত? 30, তাহলে 2টো শ্রেণী মানে দ্বিতীয় শ্রেণী। ওখানে দেখো 3টে আছে, আর হলো তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীতেও 3টে করে আছে, তার মানে ওখানেও তোমার 30 মানে 30টা করে আছে। এই 2টো শ্রেণীতেই সব থেকে কম পাশ করেছে, বাকি সবাই বেশি করে করেছে। পঞ্চম শ্রেণীর কতজন ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে পাশ করেছে? পঞ্চম শ্রেণীতে কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে মানে কত? 40, তাহলে 4 গুণ 10 40 সমান সমান 40 জন তোমার পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিতে পাশ করেছে। হয়ে গেল অঙ্কগুলো। 5 নম্বরের অঙ্কটা দেখো। প্রথম বলেছে 40 জন ছাত্রের জন্য ছাত্রাবাসে 200 দিনের খাদ্য মজুত আছে। যদি 60 দিন পরে 12 জন ছাত্র বাড়ি চলে যায়, তবে বাকি ছাত্রদের মজুত খাদ্য কতদিন চলবে? তোমরা ভালো করে এটা প্রথমে পড়বে, তারপরে বোঝার চেষ্টা করবে যে 40 জন ছাত্রাবাসে মানে 40 জন যদি ছাত্র, মানে একটা ছাত্রাবাস বা হোস্টেলে 40 জন ছাত্র ছিল, সেখানেতে যদি 40 জনই থাকতো বা 40 জনই যদি থাকে, তাহলে তোমার সেই খাবারটা মানে যতটা পরিমাণ খাবার আছে সেই খাবারটা 200 দিন পর্যন্ত ওরা খেতে পারবে আরামসে। এবার ওখানে তোমার যদি 60 দিন পরে 12 জন ছাত্র বাড়ি চলে গেল, তাহলে ওদের খাওয়ার কথা ছিল 200 দিন, কিন্তু 200 দিন না খেয়ে 60 দিনে 60 দিন পরে 12 জন ছাত্র চলে গেল। 12 জন ছাত্র চলে যাওয়াতে কতজন থাকবে এখন বলো? 60 দিন পরে যদি 12 জন ছাত্র চলে যায়, তাহলে 40 জন এমনিতেই ছাত্র ছিল, তার মধ্যে 12 জন যদি চলে যায়, তাহলে থাকে কত? 28 জন আর বাকি থাকলো। তাহলে ওই 28 জনে, বাকি 28 জনে ছাত্র সংখ্যা এবার কমে গেল। আগে যেই পরিমাণ খাবার মানে ছাত্র সংখ্যা ছিল 40 জন, সেই রকমই থাকতো, তাহলে 200 দিন চলতো। কিন্তু 60 দিন চলার পরে 12 জন কিন্তু চলে গেল, মানে ছাত্র সংখ্যা কমে গেল। এবার তোমরা বলো যে দিন সংখ্যা বাড়বে না কমবে? যদি ছাত্র সংখ্যা কমে যায় আর খাবার সেই একই পরিমাণ থাকে, তার মানে কি বেশি দিন যাবে ওদের, যারা খেত তারা তো চলে গেছে, বাকি 12 জন, তাহলে 12 জনের খাবারটা তো বেশি হচ্ছে, তাহলে বেশি হওয়ার জন্য ওই খাবারটা ওই কজন ছাত্র আরও বেশি দিন খেতে পারবে। বোঝা গেল? তবে বাকি ছাত্রদের মজুদ খাদ্য কতদিন চলবে, মানে বাকি যেই ছাত্রগুলো রইলো, মানে এই 28 জন রইলো, তাদের ওই খাবারটা ঠিকঠাক করে খেলে আর কতদিন চলবে। তাহলে আমাদের আগে বের করতে হবে কি, ওই 40 জন ছাত্র যদি 60 দিন পর্যন্ত, দেখো 60 দিন পর্যন্ত কিন্তু 40 জন খেয়েছে, 60 দিন পর্যন্ত কিন্তু 40 জন পুরো ছিল, তাহলে আমাদের বের করতে হবে যে 60 দিন পর্যন্ত 40 জন ছাত্ররা মিলে 60 দিনের কতটুকু খাবার খেয়েছে। ঠিক আছে, মনে করি মোট খাবার অংশ এক অংশ লিখতে হবে। মনে করি মোট খাবার এক অংশ। ওকে, এবার আমরা লিখব যে জন, দিন আর হলো অংশ। 40 জন লোক 200 দিনে এক অংশ খেতে পারে, মানে 40 জন যদি 200 দিন খেত, তাহলে পুরো এক অংশ মানে পুরো গোটা খাবারটাকে খেয়ে নিতে পারতো বা খেয়ে নিত। এবার তা না করে করেছে কি, ওই 40 জন লোক 60 দিন পর্যন্ত খেয়েছে, 60 দিনে কত অংশ খাবে? দেখো অংশ সাথে দিন কি সম্পর্ক, যত দিন যাবে তত বেশি অংশ লাগবে, যত জন লাগবে তত বেশি অংশ লাগবে। অংশের সাথে এদের সম্পর্ক সব সরল সম্পর্ক।
তাহলে এগুলো সরল সম্পর্ক করব। সরল সম্পর্ক হলে এই সম্পর্কগুলো উল্টে যায়, দেখো মানে ভাগ হয়ে যায়, এই নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে। আর 40 40 মানে কি, 40 40 কেটে যাবে, ধরো এটা কাটলে 6 2, তাহলে এখানে 3 আর এখানে 10, কত হলো 3-এর 10 অংশ খেয়েছে। তাহলে 40 জন লোক 60 দিনে 3-এর 10 অংশ খেয়েছে, তাহলে 10 ভাগের 3 ভাগ খেয়েছে। বাকি আছে কত বলো তো? 10 ভাগের মধ্যে যদি 3 ভাগ খেয়ে নেয় তাহলে বাকি আর থাকছে কত? 10 ভাগের মধ্যে 7 ভাগ বাকি থাকছে। তাহলে লিখবো বাকি আছে 1। টোটাল আমার কত? 1 ছিল, এটা টোটাল আমার 1 ছিল, 1-এর থেকে 3-এর 10 অংশ খেয়ে নিয়েছে, 3-এর 10, তাহলে বাকি রয়েছে কত? 7-এর 10 বাকি রয়েছে, এত অংশ বাকি রয়েছে। এবার এই অংশটাকে কারা খাবে? এই অংশটাকে খাবে বাকি যে ছাত্ররা আছে সেই কজন। তাহলে এবার আবার সমীকরণ করতে হবে। এবার দেখো আবার সম্পর্ক হবে গণিতের ভাষায়। সমস্যাটি প্রথমে এভাবে লিখব, জন, দিন আর অংশ, সেম অঙ্ক দুবার করে সমীকরণ করে বের করতে হবে। জন কত? 40 জনে যদি খেত 200 দিন খেলে আমার খাবে 1 অংশ। এইবার আমার 40 জন আর নেই, কজন হয়েছে? 12, মানে তোমার ওই 12 জন চলে গেছে, তাহলে 40-এর থেকে 12 যদি চলে যায় থাকে কত? 28। তাহলে 28 জন লোক কত দিন খাবে বলো? 28 জন লোক তোমার আমাদের দিন সংখ্যা বের করতে হবে কত, আর অংশ কত অংশ বাকি ছিল বলো তো? 7-এর 10 অংশ। 7-এর 10 অংশই তো খাবে, 28 জনে মিলে 7-এর 10 অংশটা খাবারটাকে খাবে, কত দিন ধরে খাবে। এবার দেখো সমস্যাটি, দিন যদি বাড়ে, মানে লোক যদি বাড়ে তাহলে দিন সংখ্যা আমার কমবে, যত লোক বাড়বে তত আমার খাবারের দিন সংখ্যা কমবে। তাহলে জনের সাথে দিন ব্যস্ত সম্পর্ক হলো। তাহলে এটা কি হবে যে 200 গুণ 40/28, এবং দিন যত বাড়বে অংশ তত বাড়বে, বা অংশ বাড়লে দিন বাড়বে, এরকম। তাহলে অংশের সাথে দিনের কি সম্পর্ক? সরল সম্পর্ক। যেহেতু দিনের সাথে অংশের কোনো সম্পর্ক হয় না, ধরো যত বেশি দিন যাবে তত বেশি কাজ হবে, যত বেশি দিন যাবে তত বেশি খাবার লাগবে, এগুলোর সাথে ধরো দুটো একক আলাদা, তার জন্য এগুলোর সাথে সম্পর্ক হয় না সেরকমভাবে। তাই এগুলো সবসময় সরল সম্পর্কে বাড়ে, মানে এটা বাড়লে এটা বাড়বে। এবং দিন ও অংশ সরল সম্পর্ক যুক্ত। তাহলে সমীকরণটা কি হবে? এটা তো আছেই, 200 × 40/28, এর সাথে এটা সরল সম্পর্ক, মানে ওপরেরটা নিচে আর নিচেরটা ওপরে। তাহলে ওপরে কি আছে? 7-এর 10, আর নিচে আছে 1টা, ওপরে চলে যাবে। এই হয়ে গেল সম্পর্ক। এটা কাটো, 4 7 28, 4 10 40, তাহলে 10 2 0 0। তাহলে আরও এখন তাহলে ওই 60, দেখো কত দিন বেরোলো? 200 দিন বেরোলো। তাহলে দেখো 60 দিন প্রথমে যদি খেত তাহলে ওরা 200 দিন খেত, কিন্তু 60 দিন খেয়ে গেছে অলরেডি। তাহলে ওই বাকি 28 জনে ওদের তো আর মাত্র কত দিন যাওয়ার কথা ছিল হিসাবে? ওদের এই 200 থেকে 60 দিন বাদ চলে যাওয়ার কথা ছিল, তাহলে হতো 140 দিন। তাহলে ওদের বাকি খাবারটাতে যদি 40 জনই থাকতো তাহলে 140 দিন যেত, কিন্তু ওই 12 জন চলে যাওয়াতে দিনগুলো একটু বেড়ে গেল। তাহলে বাকি 12 জন চলে যাওয়াতে ওই বাকি খাবারটাতে ওরা আরও 200 দিন খেতে পারবে, ঠিক আছে? তাহলে টোটালে 260 দিন খেতে পারলো। তাহলে কি বলেছে? বাকি আমাদের উত্তরে কি চেয়েছে? তাহলে তবে বাকি ছাত্রদের মজুদ খাদ্য লিখতে হবে। অতএব বাকি ছাত্রদের মজুদ খাদ্য 200 দিন যাবে। দেখো এইখানেও 200 বলে আর এটাও 200 বলে ঘাবড়ে যেও না। এই 200টা কি 40 জন লোক যদি 200 মানে খেত সবাই প্রত্যেক দিন, তাহলে 200 দিন যেত। এবার 28 জন, মানে 12 জন তো চলে গেল, 28 জন থাকলো, কিন্তু এরা যাওয়ার আগে 60 দিন তো খেয়ে গেছে, সেটা তোমরা ভুলে যেও না। আমরা আগের অঙ্কটাতে, মানে আগের পার্টটাতে বের করেছি যে 60 জন কিন্তু খেয়ে গেছে, সেই 60 দিন তো খেয়ে চলে যাওয়ার পরে বাকি ছিল 120 দিন। তাহলে হিসাবে তোদের 120 দিন যাওয়ার কথা ছিল, কিন্তু 120 দিন না গিয়ে ওদের যাবে এখন 200 দিন, ঠিক আছে? এই হলো অঙ্ক।
অথবা 5-এর দেখো অথবাটা, অথবা আমি অথবাটাও করে দেবো, প্রথমটাও করে দেবো। 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? এটা আগের অঙ্কটার তুলনায় অনেক সোজা। তোমরা যদি ওই অঙ্কটা ঘাবড়ে যাও তাহলে অবশ্যই এই অঙ্কটাকে করবে। তাহলে কি লিখেছি? প্রথমে আমরা লিখব সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি। পাম্প মেশিন, মেশিন দিন, আর হলো লিটার বা জলের পরিমাণ। তাহলে দেখো 14টি মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। সেই জায়গায় 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারবে? তাহলে আমাদের লিটার জল, যত দিন বেশি যাবে তত আমার জল বেশি বেরোবে, আবার যত তোমার দিন কমবে তত লিটার কম উঠবে। তাহলে লিটারের সাথে দিনের সম্পর্ক সরল সম্পর্ক, বা জলের পরিমাণ দিনের সাথে সরল সম্পর্ক। অতএব সম্পর্কটি হবে কি? 28,000 গুণ 125/200। মানে আমি বলেছি সরল সম্পর্ক হলে নিচেরটা ওপরে চলে যায়, ওপরেরটা নিচে চলে আসে, তাই লিখলাম। এবার দেখো মেশিন যত বাড়বে তত আমি জল বেশি তুলবো, মেশিন যত কমবে আমার জল তত কম তুলবো। তাহলে লিটার, এবং লিখবো যে জল তোলার সাথে মেশিনের সম্পর্ক সরল সম্পর্ক। জল ও মেশিন এর সম্পর্ক সরল। অতএব 28,000 গুণ 20/14। এবার একসাথে যদি করি, অতএব সমীকরণটি হবে 28,000 গুণ 125/200 ইন্টু 20/14 হলো। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্যকে কাটবো, 14 দিয়ে 28কে কাটবো, 14 দুগুণে 28, আর এই শূন্যটা ছিল তাই শূন্যটা বসিয়ে দেবো। আর এইটা ছিল 20, তাই এই 2 দিয়ে 2 কেটে দেবো, তার মানে 1 আর 0 হলো। এবার গুণ করে দাও, 5 দুগুণে 10-এর নামে 0, মানে দেখে নাও আগে 20 গুণ 10 গুণ 125। এগুলোকে গুণ করলে 0 নিয়ে চাপ নেই, তুমি শুধু 2 দিয়ে 125কে গুণ করো। 125-এর 2 গুণ কত? 250। 5 10-এর নামে 0, 2 গুণে 4 আর 1 5, আর 2 1 2, 250 হলো। আর কটা শূন্য ছিল? দুটো শূন্য লিখে দাও। তাহলে 25,000 লিটার জল তুলবে। হলো, অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো। একটা বর্গাকার মাঠের, মানে খ নাম্বার অঙ্কটা, একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল 144 বর্গমিটার। বর্গাকার মাঠটির পরিসীমা কত? বর্গাকার মাঠের আগে দেখো, একটা বর্গাকার মাঠ আছে, মানে যার দৈর্ঘ্য প্রস্থ সবগুলো বাহু সমান। তাহলে আমরা জানি ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যা প্রস্থ তাই। তার মানে এইটা আর এইটা সমান সমান, কত আর কত গুণ করলে 144 হয়, তার মানে কি 144-এর বর্গ। তাহলে বর্গাকার মাঠের আমি আগে বাহু বের করব। বর্গাকার মাঠের বাহু সমান সমান √144। আর আমরা জানি 12 12 144, 12 গুণ 12, তাহলে দুটো 12 থেকে একটা ভালো 12 বেরোবে। এই হলো বাহু, এত সেমি, এত মিটার। এবার বলছে পরিসীমা। পরিসীমা মানে কি? এটা যদি 12 হয়, এটা 12, এটা 12, এটা 12, চারটে দিককে আমি যোগ করে দেবো। তাহলে পরিসীমা হবে 12 গুণ 4। দেখো একটা, এইটা 12, এই 12, এই 12, এই 12, তাহলে 12-এর সাথে 4 গুণ করে দেবো, 4 12 48। পরিসীমা চেয়েছে, তাহলে মিটারে হবে। তাহলে বর্গাকার বাহু মানে বর্গক্ষেত্রের পরিসীমা কত বেরোলো? 48 মিটার। হয়ে গেল অঙ্ক। সরল করো। দেখো ঘ নাম্বারটা সরল করতে বলেছে। সরলে 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। এটাকে দেখো, যেখানে ভাগ দেখবে
সেই সংখ্যাটাকে গুণ দেবে এবং তারপরের সংখ্যাটাকে উল্টে দেবে। যেমন দেখো এখানে 6 গুণ 5 গুণ 4 ভাগ আছে, গুণ দেব, গুণ দিয়ে উল্টে দেবো মানে কি, 8-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা উপরে চলে আসবে, 8টা নিচে আসবে। সেম জিনিস করব, গুণ দেবো, 5টাকে উল্টে দেবো, তাহলে কত লিখবো, 1-এর 5, আর 7 তো গুণ আছে। এবার তুমি কাটাকাটি করো, এই 4-এর সাথে 8 কাটে 2 দিয়ে, এই 5-এর সাথে 5 কেটে যায়, এই 2কে তুমি 6 দিয়ে কেটে দাও, 6 দিয়ে কাটলে 3 দিয়ে গুণে 6, তাহলে 3 হবে। তাহলে ওপরে রয়ে গেল কে, দেখো 3 রয়ে গেল, আর এখানে 7 রয়ে গেল, 3 গুণ 7, নিচে কিছু রইল না, 8 আর 5 দুটোই কেটে গেছে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে, 3 7 21, হয়ে গেল অঙ্কটা। নেক্সট অঙ্কটা দেখো, একটি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। একটা স্কেল নেবে, স্কেলে একটা 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা আঁকবে পেন্সিল দিয়ে, সেটাকে তোমরা কাটা কম্পাসের সাহায্যে এভাবে মাপবে, মেপে সেটা ধরে গোল করে দেবে, ওইটা হয়ে যাবে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এবার বৃত্তের ব্যাস দেখাতে বলেছে, ধরো বৃত্তটা তুমি আঁকলে, এটা 5 মানে এটা হলো তোমার 5, এটুকু 5 সেমি, তাহলে এই পুরোটা হয়ে গেল ব্যাস। তাহলে মাঝখান দিয়ে দাগ দেবে, চিহ্নিত করবে এ ও বি, তাহলে লিখবে এ বি ব্যাস। তারপরে কি বলেছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ এ ও বা ও বি সবই এক একটা ব্যাসার্ধ, তাহলে লিখবে এ ও ব্যাসার্ধ। তারপরে বলেছে জ্যা চিহ্নিত করো, জ্যা ধরো যে কোনো বাহু, মানে বৃত্তের পরিসীমার এইখান থেকে যদি পরিসীমা বরাবর এক সাইড থেকে আরেক সাইড স্পর্শ করে সেটাকেই বলে জ্যা, নাম দেবে সিডি, তাহলে লিখবে সিডি জ্যা। এবিটাও কিন্তু একটা জ্যা হবে, সেটাও তোমরা চাইলে দিতে পারো যে এবিও একটা জ্যা বা এবি হলো জ্যা, সেটা দেখাতে পারো, অথবা আমরা ওইটা না লিখে আরেকটা এক্সট্রা জ্যা আঁকবো, ওইটার ভিতরেই দাগ দিয়ে সেটাকে দেখাবো সিডি হলো জ্যা। অথবা আছে দেখো 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজকে কি ত্রিভুজ বলে, তাহলে 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ, তার মানে 6 সেমি মানে কি, সবগুলোই 6 সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বলে দেয়নি তো 5 4 3 এরকম করে কিছু বলে দেয়, 6 সেমি বলেছে মানে কি, 6 সেমি বলতে আমরা কি বুঝবো, প্রত্যেকটা বাহুই 6 সেমি করে তো আঁকবো, তার নাম দেবো কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর ওই ত্রিভুজের প্রতিটি কোণের মান কত, দেখো এইটা যদি 6 হয়, এটাও 6, এটাও 6, তাহলে এটা 6, এটা 6, এটা 6, প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাদের প্রত্যেকটা কোণও তো সমান সমান হবে, তাই না। আর আমরা জানি কি, একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ মানে ভেতরের যে কোণগুলো 3টে কোণ যোগ করে হয় 180 ডিগ্রি, তাহলে এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা, এই 3টে কোণকে যদি যোগ করে আমার 180 ডিগ্রি হয়। আবার প্রত্যেকে যদি সমান সমান ভাগ করে নেয়, এই বাহুটা সমান, তাহলে এই কোণটা এই কোণটা এই কোণটা সমান যদি হয়, তাহলে প্রত্যেকটা 3টে কোণ আছে, 3টে কোণ 3 জন সমান সমান করে ভাগ করে নেবে, তাহলে 180কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি করে হবে। বুঝতে পারলে অঙ্কটা? চলো আবার দেখা হবে নেক্সট ক্লাসে।